নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব বেগম রোকেয়ার গল্প বিয়ে পাগলা বুড়ো। তাহলে শুরু করি গল্প বিয়ে পাগলা বুড়ো। শুনিয়াছি সারদা বিল পাশের সঙ্গে সঙ্গে কচি মেয়ের সহিত বুড়ো বরের বিবাহ নিষিদ্ধ বলিয়া আরেকটি বিল পাশ হইবার কথা ছিল। ব্যবস্থাপক সভায় এই বিল পাশ হইলে শরীয়তের নামে তাহার বিরুদ্ধে আপত্তি তোলা হইত কিনা তাহা অনুমান করা সহজ নহে। অদ্য ২-৩ জন বিয়ে পাগলা বৃদ্ধের বিবাহের ইতিহাস পাঠিকা ভগিনীদের উপহার দিব। আশা করি ইহা পাঠে তাহারা অশ্রু সংবরণ করিতে পারিবেন না। পূর্ববঙ্গের একটি পল্লীগ্রামে একজন ৭০ বর্ষীয় বর ক্রমে ৭ জন বিবিকে নিরাপদে জান্নাতে পৌঁছাইয়া দিয়া অষ্টমবার বিবাহ করিতে চাহিলেন। গ্রামের দুষ্ট লোকেরা বেচারার দুর্নাম রটনা করিয়াছিল যে বুড়াটা বউখেকো, কাজেই আর কেহ তাহাকে কন্যাদানে সম্মত হয় না। মাতবর সাহেব বৃদ্ধ হইলেও বিবিধ খেজাবের কল্যাণে তাহার মাথার চুল ঘোর কৃষ্ণবর্ণ ছিল। দাড়ি গোঁফ কলপরঞ্জিত করিয়া ভ্রমর কৃষ্ণ মুখশ্রী বেশ সুন্দর করিয়া লইয়াছেন। তাহার নগদ টাকাও যথেষ্ট আছে, বাক্স ভরা রূপার গয়না, একটা সোনার সিঁথি এবং হলুদি মাকড়ি, সিন্দুক ভরা কাপড়। তবু কোনো হতভাগা তাহাকে কন্যাদানে সম্মত নয়। অবশেষে পাড়ার কতিপয় যুবকের মনে দয়ার উদ্রেক হইল। তাহারা বহু কষ্টে একটি পাত্রী ঠিক করিয়া মাতবর সাহেবকে জানাইল যে কুমারী মেয়ে পাওয়া গেল না, একটি বাল বিধবা আছে। বয়স একটু বেশি, ২২-২৩ বৎসর, আর একটু হৃষ্টপুষ্ট লম্বা গুছের মেয়ে। তিনি কিঞ্চিত চিন্তা করিয়া বলিলেন, তা ভালোই, কুমারী যখন পাওয়া যায় না তার কি করা। ঘটকেরা বলিল, বিধবা বটে, তবে ৫ বৎসর বয়সে বিবাহ হইয়াছিল, ৬ মাস পরেই বিধবা হইয়াছিল। তদবধি পিতার অন্ন ধ্বংস করিতেছে, এখন মুরব্বীরা তাহাকে পাত্রস্থ করিতে চায়। যদি আপনি পছন্দ না করেন তবে সম্বন্ধ ছাড়িয়া দেওয়া যাও। বৃদ্ধ তাড়াতাড়ি সোৎসাহে বলিলেন, না না, এ সম্বন্ধ ছাড়া হইবে না। বয়স একটু বেশি হওয়ায় সুবিধাই হইবে, ভালো মতে ঘর গেরস্তি করিতে পারিবে। যথাকালে মাতবর সাহেব বরবেশে বিবাহ সভায় উপস্থিত হইলেন। বিবাহ বেশ ঘটা করিয়া হইতেছে। ঘটকেরা তাহার নিকট হইতে অনেক টাকা লইয়া খুব ধুমধামের সহিত আয়োজন করিয়াছে। কনের সম্পর্কের এক নানি এবং পাড়ার ছেলের দল বিবাহ সভায় উপস্থিত থাকিয়া আচার পদ্ধতি পালন করিতেছে। এ নিয়ম সে নিয়ম, নিয়ম আর শেষ হয় না। ছোকরাগুলি মুখ টিপিয়া হাসে আর ফিস ফিস করিয়া নানি বিবির সহিত কথা কহিয়া সেই উপদেশ মতো কাজ করে। বরের সম্মুখে বড় মোটা খেরুয়া পর্দা, সেই পর্দার অপর পার্শ্ব হইতে স্ত্রীলোকদের চাপা হাসি শোনা যাইতেছে। বর অধীরভাবে শুভ দৃষ্টির জন্য অপেক্ষা করিতেছেন। বিলম্বের জন্য মনে মনে গ্রাম্য আচার পদ্ধতির মুণ্ডপাত করিতেছেন। তিনি পার্শ্বপবিষ্ঠ কনের অলঙ্কারের মৃদু ঝনঝনানি শুনিতেছেন আর সতৃষ্ণ নয়নে কনের দিকে দৃষ্টিপাত করিতেছেন। পাত্রীর হাত পা সব মোটা বেনারসি শাড়িতে ঢাকা, কিছুই দেখা যায় না। কেবল ক্রেপের ওড়নার ভিতর হইতে বাদলা জড়ানো স্থূল ও সুদীর্ঘ চুলের বেণী দেখা যাইতেছে। চুলের বেণীটা কনের পিঠ বাহিয়া ফরাসের উপর পড়িয়াছে। বৃদ্ধ মনে মনে ভারী সন্তুষ্ট যে আর কিছু না হইলেও আমার বউ যেন কেশর রানী। এ গ্রামে এমন ঘন লম্বা চুল আর কার আছে। অনেকক্ষণ প্রাণঘাতী ধৈর্যের পর দর্পণ আসিল, এখন শুভদৃষ্টি। অবগুণ্ঠন তুলিবার সময় পর্দার অপর পার্শ্বস্থিত চাপা হাসি কলহাস্যে পরিণত হইল।
এদিকে বৃদ্ধ চমকাইয়া উঠিলেন। বউয়ের মুখে ইয়া দাড়ি ইয়া গোঁফ। বউ খিলখিল করিয়া হাসিয়া এক টানে মাথার পরচুলাটা খুলিয়া বরের সম্মুখে রাখিল। হতভম্ব বর তখন দাড়ি গোঁফ শোভিত কনেকে চিনিলেন যে সে তাহার সম্পর্কে নাতি কালু মিয়া। সে দন্ত বিকাশ করিয়া বলিল, না না ভাই, শেষে আপনি আমারে বিয়া করলেন। মাতবর সাহেব অতি ক্রোধে কি বলবেন ঠিক করিতে না পারিয়া কেবল বলিলেন, তোমরা যে এমন নাদান তা জানতাম না। আর সক্রোধে সেই বাদলা জড়ানো বেণীটাকে এক টান দিলেন আর যথাসম্ভব দ্রুত গতিতে সে স্থান ত্যাগ করিলেন। পাটনায় এক 65-70 বৎসরের কাজী সাহেব ক্রমাগত কয়েকটি স্ত্রী বিয়োগের পর পুনরায় বিবাহ করিতে চেষ্টা করিলেন। এক্ষেত্রে তিনিও জরু খাওকা উপাধি লাভ করিয়াছিলেন বলিয়া সহজে আর জরু ধরিতে পারিতেছিলেন না। তাহার মেহদিরঞ্জিত দাড়ির জালে কোনো সুন্দরী ধরা পড়িল না। অবশেষে কয়েকজন প্রৌঢ় ভদ্রলোক উপরোক্ত কাজী সাহেবের জন্য ঘটকালি করিবার নিমিত্ত আসরে নামিলেন। কন্যা সহজে পাওয়া যায় না, কারণ শহরে যে কয়টি বিবাহযোগ্যা পাত্রী ছিল তাহাদের বিবাহ হইয়া গিয়াছে। সুতরাং বহু অর্থ ব্যয়ে একজনের 10ম বর্ষীয়া কন্যা সংগ্রহ করা গিয়াছে। কন্যাপক্ষকে 6-7 মাস পর্যন্ত অনেক পর্বী তেহারি দিতে হইল, চাকরদের বকশিস দিতে হইল। এই প্রকারের অনেক খরচপত্র কাণ্ডকারখানার পর কোনো এক শুভ দিনে বিবাহের তারিখ ধার্য হইল। যথাকালে বর প্রাঙ্গণে শামিয়ানার নিচে আনিত হইলেন। এই বিবাহ সভায়ও এ রছম সে রছম নানাবিধ মেয়েলি রছম অর্থাৎ স্ত্রী আচার শেষ হইলে পর বরকনের শুভদৃষ্টি হইবার সময় প্রভাত হইয়া গেল। বর সানন্দে দেখিলেন বালিকাবধূর কপালে নানাবিধ রঙের চাঁদ তারা চমকি আওটা হইয়াছে, গাল দুটি আবসা জড়িত হইয়া ঝকমক করিতেছে। সে কি সুন্দর! বধূর সৌন্দর্য উথলিয়া পড়িতেছে। পাটনার নিয়ম অনুসারে কনেকে একজন মিরিয়াসীন কোলে তুলিয়া বাসর ঘরে চলিল। বরের রাজকানের সম্মুখের দামনের সহিত কনের বেনারসি দোপাট্টার এক কোণ বাঁধিয়া দেওয়া হইল। বর সেই গ্রন্থি ধরিয়া ধীরে ধীরে পাত্রীর সঙ্গে সঙ্গে চলিলেন। সহসা পাত্রী মিরিয়াসিনের কোল হইতে লাফাইয়া নামিয়া দিল দৌড়। বেচারা কাজী সাহেবের হাতে কনের ওড়নার কোণের গ্রন্থি ছিল, সুতরাং অগত্যা তাহাকেও সঙ্গে সঙ্গে দৌড়াইতে হইল। দৌড়াইবার নির্দিষ্ট পথ পূর্ব হইতেই ঠিক করা ছিল। তদনুসারে পায়ের অলঙ্কারসমূহ ছড়া, মল, ঘুঙুর, পরিছম, পাজেব ইত্যাদি ঝুমুর 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 শব্দে বাজাইতে বাজাইতে পাত্রী চলিল বাহিরের পুষ্করিণীর চতুর্দিকে ঘুরিয়া। সেখানে রাখাল ছোকরাগুলি করতালি দিয়া তাহাদের পিছু পিছু ছুটিল। পরে বাগানে দৌড়াইতে গেল। সেখানে মালীরা হা হা করিয়া হাসিয়া উঠিল। অতঃপর পাত্রী গেল নহবতখানায়। সেখানে বাজনাদারেরা তবলা সারেঙ্গি বাজাইয়া গান করিতেছিল। তাহারা করতালি দিয়া গলা ছাড়িয়া গাহিল, বাহ বেটি বাহ, দৌড়তি হুই দুলহিন তুমহে মোবারক বারে মিয়া, আজি ভক্তি হুই দুলহিন তুমহে মোবারক বারে মিয়া। চারিদিকে খুব খানিকটা চক্কর দিয়া কোণে গিয়া উঠিল কর্তার বৈঠকখানায়। সেখানে অনেক সাহেব শুভ অভ্যাগত ভদ্রলোক উপস্থিত ছিলেন। তাহারা হাসিয়া আকুল, লুটোপুটি। তাহাদের সম্মুখে দাঁড়াইয়া পাত্রী একে একে তাহার সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। বেনারসি শাড়ি দোপাট্টা সব খুলিয়া ফেলিলে দেখা গেল যে একটি দিব্যকান্তি বালক। আহা বেচারা কাজী সাহেব! ভাগলপুরের এক স্টেশন মাস্টার বয়প্রাপ্ত পৌত্র ইত্যাদি বর্তমানেও 5বার বিবাহ করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। তিনি এখন স্টেশন মাস্টারের কাজ হইতে অবসর লইয়াছেন। তিনি মুজফ্ফরপুরের অধিবাসী। বহুকাল ভাগলপুরে ছিলেন বলিয়া সেখানকার লোকেরা তাহাকে বিলক্ষণ চিনে এবং তাহাকে স্টেশন মাস্টার বলিয়া ডাকিতেই ভালোবাসে।
মুজফ্ফরপুরে খাঁ সাহেবের পৈতৃক বিষয় সম্পত্তি যথেষ্ট আছে। স্ত্রী পুত্র সেখানেই থাকে। তাহার প্রথম স্ত্রী বিয়োগ হওয়ার সময় ছেলেমেয়েরা সব ছোট ছিল, সুতরাং তাহাদের প্রতিপালনের নিমিত্ত তাহাকে দ্বিতীয়বার বিবাহ করিতে হইল। খাঁ সাহেবের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর সময় মেয়েরা বিবাহিত ছিল, কিন্তু ছেলেদের বিবাহ হয় নাই। সুতরাং ছেলেদের বিয়ে থা দেবার সময় কুটুম্ব সাক্ষাতের সমাদর অভ্যর্থনা ইত্যাদি করিবার জন্য নিতান্ত বাধ্য হইয়া তাহাকে তৃতীয়বার দ্বার পরিগ্রহ করিতে হইল। খাঁ সাহেবের গৃহ যখন বধূ, জামাতা, বয়ঃপ্রাপ্ত পৌত্র, দৌহিত্র ইত্যাদিতে পরিপূর্ণ, সেই সময় তাহার তৃতীয় খানম দেহত্যাগ করিলেন। এবার তাহার বন্ধুরা বলিলেন, 2-4 বৎসর পরে পৌত্রের বিবাহ দিয়া বধূ আনিবেন, নিজে আর বিবাহ করিবেন না। কিন্তু খাঁ সাহেব বলিলেন, ঘর সামলাইবে কে? বড় বউ, মেজ, সেজ এবং ছোট বউ এরা 3-4 বা ততোধিক সন্তানের মাতা হইয়াছে সত্য, কিন্তু হাজার হোক তবু তাহারা ছেলে মানুষ বই তো নয়। এত বড় সংসার দেখিবে কে? বন্ধুদের সহানুভূতি না পাইয়া শেষে তিনি অতি গোপনে এক 12 বর্ষীয়া বালিকাকে পত্নীরূপে ঘরে আনিলেন। বউয়েরা সে সময় পিত্রালয়ে গিয়াছিল, বাড়িতে কেহ ছিল না। বউয়েরা বাড়িতে আসিয়া জানিতে পারিল যে তাহাদের নতুন শাশুড়ি আসিয়াছেন। তাহাদের দেখিয়া শাশুড়ি তাড়াতাড়ি কামরার দ্বারে অর্গল দিলেন। বউয়েরাও আড়ি পাতিয়া রহিল। যেই একবার দ্বার খুলিল, অমনি সেজ বউ একেবারে শাশুড়িকে কোলে তুলিয়া আনিয়া বারান্দায় তক্তপোষের উপর বসাইয়া দিল। ছেলে মেয়ের দল দুলহান দেখিবার জন্য ঘিরিয়া দাঁড়াইল। এ বলে দুলহান দাদি, ও বলে দুলাইন নানি। ফল কথা, চতুর্থা খানম মোটেই ঘর সংসার দেখেন না, কেবল পৌত্রী দৌহিত্রীদের সঙ্গে তাস খেলে আর গল্প করে। এই জন্য খাঁ সাহেবকে 5বার বিবাহ করিতে হইতেছে। পোড়া মুজফ্ফর পরে বিবাহের সুবিধা না হওয়ায় তিনি সহানুভূতি ও সহৃদয়তা 2 পাইলেন। যথাসময়ে খাঁ সাহেবের বিবাহ হইয়া গেল, শুভদৃষ্টিও হইল। বাসর ঘরে পাত্রীকে লইয়া যাওয়া মাত্র তাহার মূর্ছা হইল। সেবা শুশ্রূষার জন্য স্ত্রীলোকেরা আসিয়া ঘিরিয়া ফেলিল, কাজেই খাঁ সাহেবকে বাহিরে যাইতে হইল। খাঁ সাহেব কয়েকদিন শ্বশুরবাড়িতে অবস্থান করিয়া শেষে অন্যত্র বাসা লইলেন। ইতোমধ্যে তিনি আর একবারও নববধূকে দেখিতে পান নাই, কারণ সর্বক্ষণ হাকিম, ডাক্তার ও স্ত্রীলোকদের ভিড় থাকিত। অবশেষে স্থির হইল যে দুলাইনের পারিবারিক হাকিমের চিকিৎসা হইবে। সেজন্য প্রতিদিন সকালে হাকিম সাহেবের নিকট বধূর কারুরা পাঠাইতে হইবে। চাকর বাকর ঠিক মতো কথা শুনে না, কারুরা নিয়ম মতো হাকিমের নিকট প্রেরিত না হওয়ায় রোগ বাড়িয়াই চলিয়াছে। অগত্যা খাঁ সাহেব নিজেই প্রতিদিন সকালে আসিয়া কারুরা লইয়া হাকিম সাহেবের নিকট যাইতে লাগিলেন। তাহাকে চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করিতে হইতেছে। হাকিম সাহেব প্রত্যহ স্মিত মুখে 5 টাকা দর্শনী লইয়া কারুরা দেখিতেন, আর দুলাইনের আরোগ্য বিষয়ে খাঁ সাহেবকে আশ্বাস দিয়া নানাবিধ দুর্মূল্য ফল যথা আঙুর, বেদানা, বিহি, বিশেষত যে সকল ফল তখন ভাগলপুরে পাওয়া যাইত না তাহারই ব্যবস্থা করিতেন। খাঁ সাহেব জগৎ ছানিয়া সেই সব ফল পথ্য আনাইয়া শ্বশুরবাড়িতে হাজির করিতেন। এইরূপে প্রায় 2 মাস অতীত হইলে একজন চাকর একটু রুক্ষভাবে খাঁ সাহেবকে বলিল, কি আপনি রোজ রোজ কারুরা লইতে আসেন? এখানে কারুরা নাই। আমাদের সকলেরই কারুরা পরীক্ষা করা হইয়া গিয়াছে, আর দরকার নাই। তিনি তখন একবার অন্দরে গিয়া দুলহাইনকে দেখিতে চাহিলে সে বলিল, তাহার দুলাইন বলিয়া পদার্থ এ বাড়িতে নাই। এই কথা শুনিয়া খাঁ সাহেব যেন আকাশ হইতে পড়িলেন। তিনি আত্মসংযম করিয়া পুনরায় জিজ্ঞাসা করিলেন,
তবে যে গন্ধম রঙের ভলি ভলি পেয়ারি সুরত দেখিয়াছি সে কে? উত্তর হইল, সে বাজারের অমুক নর্তকী ছিল, সেদিন সে ভাড়ায় আসিয়াছিল, চলিয়া গিয়াছে। খাঁ সাহেব অত্যন্ত ক্রুদ্ধ হইয়া জনৈক উকিলের নিকট পরামর্শ লইতে গেলেন যে এই সব বেঈমান দাগাবাজদের বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা করা যায় কিনা। উকিল সাহেব সমস্ত শুনিয়া তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আপনার লাঞ্ছনা যথেষ্ট হইয়াছে, এখন আদালতে নালিশ করিয়া আরও খানিকটা লাঞ্ছনা কিনিয়া অর্থ নষ্ট করিতে চাহেন কি? আপনি বরং ভালোই ভালোই দেশে ফিরিয়া যান। বৃদ্ধ ফোঁপাইয়া কাঁদিয়া বলিলেন, जरा ख्याल करें की बात, मेरा 4,000 रुपया बर्बाद हुआ, कोई हाथ भी ना आई, और मलाउन बदबख्तों ने मुझसे नौकरों का करूरा तक ढुलाया। हु हु हु। এতক্ষণ শুনলেন বেগম রোকেয়ার লেখা গল্প বিয়ে পাগলা বুড়ো।